অ্যাজ এ হোল যখন আমি দায়িত্বভার গ্রহণ করি গত 11ই অগাস্ট 2024 সালে, তার পরবর্তী এক বছরে আমরা অনেকগুলো কার্যক্রম হাতে নিয়েছি। বেসিক্যালি এই কার্যক্রমগুলো 3টা ফোল্ডে আমরা কাজ করেছি। একটা হচ্ছে আমাদের নিজস্ব আভ্যন্তরীণ যে কারা অধিদপ্তর এবং সংস্থার আভ্যন্তরীণ কিছু রিফর্ম অ্যাক্টিভিটিস আমরা গ্রহণ করেছি। আমরা কারারক্ষীদের সুযোগ সুবিধা বৃদ্ধি সংক্রান্ত অথবা তাদের ব্যবস্থাপনা যাতে মান উন্নয়ন করতে পারি সেই ব্যাপারে আমরা ব্যবস্থা নিয়েছি। এর পাশাপাশি আমরা আমাদের বন্দি ব্যবস্থাপনায় যাতে বন্দীদের থাকা খাওয়া থেকে শুরু করে তাদের চিকিৎসা, তাদের অবস্থান, তাদের ট্রেনিং, এই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করেছি এবং আল্লাহর মতে একটা পর্যায়ে আমরা মনে হয় উপস্থিত হতে পেরেছি। কেমন করেছি অথবা কতটুকু আমার টিম কাজ করতে পেরেছে অথবা অ্যাচিভ করতে পেরেছে কিনা, বেসিক্যালি এটা বিচারের দায়িত্ব। আপনাদের সংবাদ মাধ্যম, আপনাদের সহযোগিতা বরাবরই পেয়ে আসছি আমরা, এবং আরেকটা স্টেক হোল্ডার আছে যারা হচ্ছে আমাদের সেবা গ্রহণকারী। সো আজকে আপনারা আছেন, পরবর্তীতে হয়তো একসময় আমরা আমাদের সেবা গ্রহণকারীদের সাথেও কথা বলবো এবং তাদের ফিডব্যাক নেওয়ার চেষ্টা করব। আপনাদের মাধ্যমে আমি আজকে আসলে জানতে চাইবো যে আমরা আপনাদের ফিডব্যাকটা কি, অথবা আপনারা কি কেমন ভাবছেন যে কারা অধিদপ্তর আগের অবস্থান থেকে পরিবর্তন করে কোনো নতুন অবস্থান ক্রিয়েট করতে পেরেছে কিনা, অথবা যে সমস্যাগুলো আমাদের ছিল সেগুলো সমাধান করতে পেরেছে কিনা। আমি এখানে বাকি যে বক্তব্যগুলো আছে এটা আর রিড করলাম না, শুধু মেজর যে জিনিসটা আমি আপনাদের সামনে বলতে চাই, মেজর যে জিনিসটা আমরা করেছি অথবা করার চেষ্টা করছি। আপনারা জানেন সরকার নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জেল ডিপার্টমেন্টের নামটা পরিবর্তন করে কারেকশনাল সার্ভিস বাংলাদেশ করবে। এটার যে প্রক্রিয়া শুরু হয়েছে এবং আমরা অলরেডি আমাদের প্রস্তাবনা মন্ত্রণালয়ে প্রেরণ করেছি এবং আমি আশা করছি যেহেতু নীতিগত সিদ্ধান্ত হচ্ছে, বাকিটা অফিসিয়াল যে প্রসিডিউরগুলো এটা পার হয়ে একসময় আমরা অ্যাচিভ করতে পারবো। আমরা কারাগারটাকে উৎপাদনমুখী করার একটা চেষ্টা করছি, যে কারণে কারাগারটাকে কারেকশনাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক স্থাপনের একটা প্রক্রিয়া সরকার এটাও নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন এবং প্রক্রিয়াটা শুরু হয়েছে। আমরা স্টেক হোল্ডারদের সাথে সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং দপ্তরের সাথে বসবো খুব শীঘ্রই, বসে এই প্রক্রিয়াটাকেও এগিয়ে নিয়ে যেতে চাই। কারণটা হচ্ছে যে আমাদের প্রায় ইন অ্যান অ্যাভারেজ 70 থেকে 75 হাজার বন্দী সারা বছর আমরা এখানে হোল্ড করি কারাগারে, এবং আমাদের যে স্ট্যাটিস্টিক্স বলছে আমাদের প্রায় 50 হাজারের মতো সক্ষম জনবল, উৎপাদনমুখী জনবল কারাগারে আমরা প্রতি বছর সারা বছর ধরে কারাগারগুলোতে অবস্থান করে। এই 50 হাজারের মধ্যে অ্যাটলিস্ট মিনিমাম যদি আমরা 20 থেকে 25 হাজার জনবলকেও যদি উৎপাদনমুখী করতে পারি, তাহলে আমার মনে হয় যে সরকারের যেমন একদিকে যেমন রাজস্ব সাশ্রয় হবে, একইভাবে আমাদের ডাটা বলছে যে যারা অনেকে আছেন যারা বন্দী, বিশেষ করে যারা বন্দী হিসাবে আছেন, তারা সাধারণত পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিটাই কারাগারে থাকছেন, যে কারণে স্টাডি বলছে যে তাদের নিজে তো সাফার করছে, তার সাথে সাথে তার পরিবারগুলো সাফার করছে। আপনাদের দেখেছেন যে আমাদের মাননীয় উপদেষ্টা কিন্তু পরিষ্কার করে বলছেন যে যাদেরকে যদি এরকম আমরা একটা পর্যায়ে নিয়ে যেতে পারি যাতে তারা কারাগারে বসে উৎপাদনমুখী হয়ে ইভেন তাদের পরিবারের সাফারিংসটাকে কমাতে পারে। হয়তোবা বন্দী থাকার কারণে তাদের চলাচল সীমিত থাকবে, বাট তারা উৎপাদনমুখী হয়ে তাদের নিজস্ব খরচগুলো মেটাতে পারবে, এর পাশাপাশি তারা কারাগারে বসে কিন্তু ফ্যামিলিকে সহায়তা করবে। এরকম একটা কার্যক্রম প্রক্রিয়া আমরা নিয়েছি এবং আশা করি এই ক্ষেত্রে আমাদের হয়তোবা যদি সরকার চূড়ান্তভাবে অনুমোদন করেন তাহলে আমরা সরকারি বেসরকারি ব্যবস্থাপনা এবং সহযোগিতায় এই কাজগুলো এগিয়ে নিয়ে যেতে পারবো এবং তখন হয়তোবা কারাগারগুলো একটা উৎপাদনমুখী একটা পরিবেশ সৃষ্টি হবে। বন্দীদের বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে আমরা কাজ করেছি, যার বিস্তারিত আমাদের প্রেস রিলিজে আছে। আশা করি আপনারা এখান থেকে পেয়ে যাবেন যে আমরা বন্দীদের জন্য কাজ করছি। দীর্ঘদিনের একটা প্রোটিন নিয়ে একটা সমস্যা ছিল, স্বল্পতা, যেটা আজকেই আমরা সংবাদটা পেয়েছি কিছুক্ষণ আগে সকালে যে সরকার এটা অনুমোদন করেছেন। বন্দীদের বর্তমান প্রোটিন থেকে স্কেলটা কিছুটা বাড়বে এবং আশা করছি যে কিছুটা যে প্রোটিনের যে একটা অধিক স্বল্পতা ছিল সেটা থেকেও আমরা মুক্ত পাবো। আমাদের কারা ডিপার্টমেন্টে আমি যদি বলি, আমাদের বন্দী ব্যবস্থাপনায় আমরা অনেক অটোমেশন চালু করেছি এবং আরো করছি।
বিশেষ করে আমরা বন্দির যেহেতু অনেক ধারণ ক্ষমতার চেয়ে অনেক বেশি বন্দি আমরা হোল্ড করছি, যে কারণে আমাদের কারাগারগুলোতে 5টা নতুন কারাগার আমরা ইতিমধ্যে চালু করার উদ্যোগ নিয়েছি, 6টা, এবং 2টো কারাগার চালু হয়েছে। আপনারা জানেন কেরানীগঞ্জে বিশেষ কারাগার এবং সিলেট 2, এবং বাকি আরো 4টা কারাগার খুব শীঘ্রই আমরা মেনটেন করে হয়তো বা পুরনো কারাগারগুলো নতুন করে চালু করার সরকার অনুমোদন দিয়েছেন, আমরা চালু করব। তাতে হয়তো বা কিছুটা বন্দির যে চাপ সেটা কমানো যাবে। এর পাশাপাশি আমরা যে বন্দি ব্যবস্থাপনায় আধুনিকরণের জন্য কিছু ডিজিটাল টেকনোলজির সহায়তা নিচ্ছি, তার মধ্যে অন্যতম হচ্ছে কম্প্রিহেন্সিভ জ্যামিং সিস্টেম, মোবাইল ট্র্যাকার, বডি স্ক্যানার, লাগেজ স্ক্যানার, তারপর আপনার বডি ক্যাম, যেটা হচ্ছে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে যারা কাজ করছেন কারারক্ষীরা তাদের বডি ক্যাম দেওয়া হয়েছে। এছাড়া আমরা ভবিষ্যতে সাক্ষাৎ, টেলিফোনিং, পিসি ব্যবস্থাপনা এগুলোতে সবগুলোতে অটোমেশনের কাজ আমাদের পাইপলাইনে আছে, এবং টেলিফোনটা অলরেডি চালু করেছি। সাক্ষাৎকারটা অনলাইন ভিত্তিক অ্যাপের মাধ্যমে যাতে ঝামেলা মুক্ত থাকে এটা করতে পারি। জামিনের বিষয়টাকে আমরা সুনির্দিষ্ট একটা টাইম ফ্রেমের মধ্যে নিয়ে এসেছি। সো আমরা আশা করছি যে এর মাধ্যমে বন্দি ব্যবস্থাপনায় আমরা বন্দীদের একটা সহায়ক পরিবেশ এবং যারা সেবা প্রত্যাশীদের একটা সহায়ক পরিবেশ আমরা এখানে নিয়ে আসতে পারবো। আমাদের কারারক্ষীদের ক্ষেত্রে এবং ডিপার্টমেন্টের উন্নয়ন ক্ষেত্রে যদি শর্ট আমি বলি, যেটা হচ্ছে যে দীর্ঘদিন ধরে আমাদের একটা নিয়োগের একটা জটিলতা ছিল, পদোন্নতির একটা জটিলতা ছিল। এটা আল্লাহর রহমতে গত 1 বছরে আমরা এটাকে সরিয়ে এই প্রতিবন্ধকতাগুলোকে সরাতে পেরেছি, এবং সকল স্তরে আপনারা যদি দেখেন আজকে আমাদের ডিপার্টমেন্ট থেকে এডিশনাল আইজি হয়েছেন, জেল সুপারের প্রায় 14 বছর 13 বছর যে জট ছিল সেটাকে রিমুভ করতে পেরেছি। জেলারের প্রবলেমটাকে আমরা খুব শীঘ্রই ইনশাল্লাহ শেষ করতে পারবো। নিচের দিকে ডাউন দ্য চেন সহকারী প্রধান রক্ষী থেকে শুরু করে উপরে সকল পদে কিন্তু পদোন্নতির ব্যবস্থা করা হয়েছে, এবং সব মিলিয়ে আমার হিসাব বলছে প্রায় 1600 লোক কিন্তু ইন টোটাল গত 1 বছর আমরা পদোন্নতির জন্য পাইপলাইনে নিয়ে আসছি। বেশ কিছু অর্ধেকের মতো অলরেডি ম্যাটেরিয়ালাইজ করতে পেরেছি, বাকিগুলো ইনশাল্লাহ ম্যাটেরিয়ালাইজ করতে পারবো। আমরা আমাদের ডিপার্টমেন্টের কারারক্ষীদের বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে কাজ করছি। অর্গানাইজেশনাল ক্যাপাসিটির মধ্যে যেগুলো ছিল আমাদের মধ্যে সেগুলো আমরা অ্যাড্রেস করেছি, বাকিগুলো সরকারের বিবেচনাধীন আছে, এবং আমি আশা করছি যে খুব শীঘ্রই সরকার এগুলোকে অনুমোদন দান করবে। আমাদের নিয়োগ বিধি নিয়ে একটা দীর্ঘ সমস্যা ছিল, যেটা আমরা ড্রাফট অলরেডি মন্ত্রণালয়ে জমা দিয়েছি, অনুমোদনের জন্য পর্যালোচনা চলছে। এটা হলেও আমাদের অর্গানাইজেশনাল যে প্রবলেমগুলো ছিল অনেকগুলো আমরা দূরীভূত করতে পারবো। পদায়ন বদলির ক্ষেত্রে আমাদের একটা বড় প্রবলেম ছিল, আপনারা জানেন যে অভিযোগ ছিল অনেক, যে পোস্টিং বাণিজ্য বলেন, পদায়ন বাণিজ্য বলেন, এগুলো নিয়ে গুরুত্বপূর্ণ, এবং যেগুলো যে পদগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পদগুলোতে পদায়নের ক্ষেত্রে। তো আমরা এটাকে আমার দৃষ্টিতে আমরা এই আর্থিক লেনদেন ব্যতীত মেধা এবং যোগ্যতার ভিত্তিতে কিন্তু পদায়নের কাজ করেছি, এবং এটা চলমান রয়েছে। কারারক্ষীদের ক্ষেত্রেও আমরা সুনির্দিষ্টভাবে এটা কাজ করেছি যাতে কোনো রকমের আর্থিক লেনদেন ব্যতীত পোস্টিংগুলো নিশ্চিত করা যায়। আমরা কাজ করছি, আমরা মনে করছি, আশা করছি যে আমরা বেশ সাফল্য লাভ করছি, বাট হাউবার একদম যে পুরোপুরি নির্মূল করতে পেরেছি তা না। আমরা আশা করছি যে অদূর ভবিষ্যতে এটাও চলে যাবে। আমাদের নিয়োগের ক্ষেত্রে বড় অভিযোগ ছিল যে নিয়োগ বাণিজ্য। আমরা অতি সম্প্রতি, অর্থাৎ আমরা এখানে কাজ শুরু করার পর থেকে প্রায় সব মিলিয়ে 1000-এর অধিক জনবল আমরা নিয়োগ প্রক্রিয়া, প্রায় 1500 মতো জনবলের নিয়োগ প্রক্রিয়া করছি। প্রায় 900 মতো ইতিমধ্যে নিয়োগ চূড়ান্ত করা হয়েছে। আমি নিয়োগ বোর্ডের চেয়ারম্যান, এখানে যে প্রেসিডেন্ট আছেন উনি আমার সাথে আছেন, এডিশনাল আইজি মোস্তফা, উনি হয়তো আপনাদের সাথে শেয়ার করবেন যে কিভাবে নিয়োগ প্রক্রিয়াটা সম্পন্ন হয়েছে, এবং কিভাবে আমরা শতভাগ, আমি বিশ্বাস করি যে আমরা শতভাগ সুষ্ঠুভাবে এটা করতে পেরেছি, এবং যে কারণে আমাদের মন্ত্রণালয় এবং তারা এটাকে মডেল নিয়োগ হিসাবে পরিগণিত করছে। আমরা এখানে টেকনোলজি ব্যবহার করেছি, এখানে ভুয়া পরীক্ষার্থী আইডেন্টিফিকেশনের চেষ্টা করেছি, এবং কোন রকমের আমি আপনাকে দৃঢ় চিত্রে বলতে পারি যে মন্ত্রণালয়ের সহযোগিতায়, আমাদের উপদেষ্টার নির্দেশনায় আমরা শতভাগ সুষ্ঠু, অর্থাৎ কোন রকমের স্বজনপ্রীতি, কোন রকমের আর্থিক লেনদেন ব্যতীত নিয়োগটা সম্পন্ন করতে পেরেছি। আর বাকিটা কেমন করতে পেরেছি হয়তো আপনারা অ্যানালাইজ করতে পারবেন। কারাগারগুলোর যে ইনফ্রাস্ট্রাকচারাল যে প্রবলেমগুলো আছে আপনারা জানেন, অনেক কারাগার পুরনো, এগুলো নিয়ে আমরা কাজ করছি, এবং সবচেয়ে আমাদের কাছে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এই মুহূর্তে মনে হচ্ছে, ক্যাপাসিটি বাড়ানোর পাশাপাশি আমাদের চিকিৎসা সংক্রান্ত একটা বড় সমস্যা আছে। আপনারা জানেন
যেটা আসলে আমাদের ডক্টর স্বল্পতা এবং অ্যাম্বুলেন্স এবং সুনির্দিষ্টভাবে যদি বলি কারা ডিপার্টমেন্টের কোনো বন্দীদের এবং কারারক্ষীদের ট্রিটমেন্টের জন্য কোনো একদম নিজস্ব কোনো হাসপাতাল না থাকার কারণে আমরা কিন্তু বেশ স্ট্রাগল করছি। ক্ষেত্রে আমরা একটা উদ্যোগ নিয়েছি, সেন্ট্রাল কারা হসপিটাল যেটা নারায়ণগঞ্জে হবে, সরকারের বিবেচনাধীন আছে। আমি আশা করছি অদূর ভবিষ্যতে সরকার এটা অনুমোদন করবেন এবং করলে হয়তো বা ভবিষ্যতে আমরা স্পেশালাইজ হসপিটাল হিসাবে নারায়ণগঞ্জের সারা দেশে যে ক্রিটিক্যাল বন্দীরা আছে তাদেরকেও ট্রিট করতে পারবো। এর পাশাপাশি আমরা হয়তো বা আমাদের কারারক্ষীদেরকেও এখানে চিকিৎসা সহায়তা দিতে পারবো। আমাদের একটা প্রবলেম আমরা সলভ করতে পারিনি, যেটা হচ্ছে ডক্টরের সমস্যা, অ্যাম্বুলেন্সের সমস্যা এবং আরেকটা হচ্ছে একটা বহুদিনের বহুল প্রত্যাশিত আপগ্রেডেশনের সমস্যা, যেটা আসলে সরকারের কাছে আমরা আমাদের প্রস্তাবগুলো উপস্থাপন করেছি, সরকারের বিবেচনাধীন আছে। আমি আশা করছি এটা হয়তো সরকার ভবিষ্যতে অন্যান্য ডিপার্টমেন্টের সামঞ্জস্যপূর্ণভাবে আমাদের যে ডিপার্টমেন্টের যে প্রবলেমগুলো আছে এগুলো দূরীভূত করার চেষ্টা করবেন এবং কারা ডিপার্টমেন্ট সামনের দিকে এগিয়ে যাবে। তো আমি থামছি এখানে, কারণ এর বাকি যে পয়েন্টগুলো বললাম আপনাদের সামনে আসলে লিখিত আকারে দেওয়া আছে, সো আমি আর বিস্তারিত গেলাম না। আর একটা পয়েন্ট না বললেই নয়, যেটা হচ্ছে যে কারা ডিপার্টমেন্টে প্রচুর অভিযোগ আছে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি অথবা অব্যবস্থাপনার কারণে আমাদের কারারক্ষী, অফিসার, কর্মচারী সবার বিরুদ্ধে এরকম অভিযোগ শোনা যায়। আমরা কিন্তু অত্যন্ত কঠোর ছিলাম গত এক বছরে। বাধ্যতামূলক রিটায়ারমেন্ট, চাকরিচ্যুতি, বিভাগীয় ব্যবস্থা, সাময়িক বরখাস্ত, বিভাগের বাইরে বদলি সহ নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছি। এর পাশাপাশি আমরা সবার কাউন্সিলিং করছি সবাইকে, যাতে তারা কাজকর্মে মনোযোগী হয় এবং সঠিকতা, ন্যায়, স্বচ্ছতা নিশ্চিত করে। আমি যদি আপনাদেরকে বলি যে ফিগারটা এখানে বলতে পারি, 34 জনকে চাকরিচ্যুত করা হয়েছে বাধ্যতামূলক অবসরের পাশাপাশি। 440 জনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং 172 জনকে বিভিন্ন কারণে, বিভিন্ন অনিয়মের কারণে বিভাগের বাইরে বদলি করা হয়েছে। মাদক বিরুদ্ধে এবং দুর্নীতির বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি এবং ইভেন আপনারা অনেক ক্ষেত্রে দেখবেন যে আমরা আমাদের কারারক্ষীদের মাদকের সংশ্লিষ্ট করার জন্য অথবা গ্রহণ করার জন্য অথবা সহযোগিতা করার জন্য কিন্তু গ্রেপ্তার করে পুলিশে হ্যান্ড ওভার করেছি, এরকম রেকর্ডও আছে, যেটা হয়তো বা অতীতে কারা ডিপার্টমেন্টে দেখা যায়নি। সো সব মিলিয়ে এখানে আমি আমার বক্তব্য শেষ করছি। আমি আমার টার্গেট হচ্ছে আজকে বেসিক্যালি আপনাদের কাছ থেকে শোনা, সো শুনবো। তার আগে আমি আমার যে নিয়োগ বোর্ডের প্রেসিডেন্ট ছিলেন এইশন লাইজি মুস্তফার কাছে মাইকটা হ্যান্ড ওভার করবো। উনি ওনার এক্সপিরিয়েন্সটা সংক্ষেপে আপনাদের কাছে তুলে ধরবেন, তাহলে হয়তোবা আপনারা বলতে পারবেন দিন শেষে আমরা কি করেছি। আমি থামলাম, ধন্যবাদ। আমি আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে কারা অধিদপ্তরের অন্তর্গত মহিলা কারারক্ষী এবং কারারক্ষী যারা পুরুষ হিসেবে বিবেচিত আর কি, তাদেরকে নিয়োগের কার্যক্রমের প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ বোর্ডের কাজ করেছি। নিয়োগের কাজ করতে গিয়ে আমার কাছে মনে হয়েছে যে আমাদের মূল যে জিনিসটা দরকার ছিল সেটা হচ্ছে একটা পরিবেশ, যে পরিবেশটা গত 5ই আগস্টের আন্দোলনের মাধ্যমে আমরা তৈরি করতে পেরেছি। এই পরিবেশটার কারণে আমাদের মাননীয় উপদেষ্টা থেকে শুরু করে আমাদের সচিব মহোদয় এবং আমাদের আইজি মহোদয়ের নির্দেশক্রমে আমরা নিয়োগের কাজটা শুরু করি এবং বিশ্বাস করেন যে আমরা 100% এরকম করে বলতে পারি যে এই নিয়োগটাতে শুধুমাত্র মেধার ভিত্তিতেই যোগ্যরা নিয়োগপ্রাপ্ত হচ্ছে এবং সংখ্যাটা অনেক বড়, 866 জন ছেলে মেয়ে সহ। এই প্রক্রিয়াটা যখন আমরা গ্রহণ করি তখন আমরা আমাদের কাছে যে প্রযুক্তিটা ছিল সেই প্রযুক্তির সাহায্যটা আমরা অনেক গ্রহণ করেছি। আমরা দেখতে পেয়েছি যে মানুষ যারা প্রার্থী আছেন এই পরীক্ষার জন্য তারা আসলে নিজেরাও বিশ্বাস করতে পারেন না যে টাকা পয়সা ছাড়া বা ভিন্ন সুপারিশ ছাড়া এটা নিয়োগ করা যায়। তো এই জিনিসটা প্রথমে সবাইকে বিশ্বাস করাইতে আমাদেরকে অনেক কষ্ট করতে হয়েছে, বাট আমরা প্রায় 50,000 ইনিশিয়াল প্রার্থী যারা আমাদের সাথে বিভিন্ন পর্যায়ে পরীক্ষা দিয়েছেন তারা প্রত্যেকে বিশ্বাস করেছেন যে হ্যাঁ তারা যে প্রক্রিয়াটা আমরা বেছে নিয়েছি সেই প্রক্রিয়াটা অনেকটা স্বচ্ছ ছিল। ইভেন প্রার্থীরা নিজেরাও বুঝতে পেরেছিল বা বুঝতে পারছিল পরীক্ষার রেজাল্টগুলো কি কি। একটু বিস্তারিত যদি যাই, আমরা যেভাবে কাজ করেছি আমাদের এই পরীক্ষার মধ্যে প্রথমে ফিজিক্যাল টেস্ট
বা শারীরিক যাচাই পরীক্ষাটা ছিল, তার পরবর্তীতে উত্তীর্ণরা লিখিত এবং মৌখিক পরীক্ষার মাধ্যমে তারা নিয়োগের প্রক্রিয়াটা চলমান ছিল। আমরা এবার শারীরিক পরীক্ষাটা প্রত্যেকটা বিভাগীয় অফিসে নেওয়ার চেষ্টা করেছি এবং স্টেডিয়ামে করার চেষ্টা করেছি, যেহেতু আমাদের সংখ্যাটা অনেক বড় ছিল। প্রতিটা স্টেডিয়ামে আমাদের শারীরিক যোগ্যতার অংশ হিসেবে দৌড়, পুশ আপ, মেয়েদের জন্য লং জাম্প, ছেলেদের জন্য হাই জাম্প এবং প্রাথমিক যে ইয়েটা আছে ডাক্তারি পরীক্ষা সেটা অন্তর্ভুক্ত ছিল। প্রত্যেকটা পরীক্ষার পর্যায়ে প্রার্থীকে আমরা বলে দিয়েছি যে টোটাল ক্রাইটেরিয়াটা কি, এবং প্রার্থী সেই অনুযায়ী নিজেই বুঝতে পেরেছিল যে সে আসলে পরীক্ষা পাস করেছে না ফেল করেছে। তো এই জায়গাটায় আমরা স্বচ্ছতা আনার চেষ্টা করেছি এবং প্রত্যেকেই বুঝতে পেরেছেন যে আমরা কিভাবে কাজটা করেছি। আমরা প্রযুক্তিগত অনেকগুলো সাহায্য নিয়েছি, কারণ আমাদের কাছে অতীত অভিজ্ঞতা থেকে দেখতে পেয়েছি যে অনেক ভুয়া পরীক্ষার্থী এই পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করে। তো এই প্রেক্ষাপটে আমরা তাদের যে প্রবেশপত্রটা দিয়েছি সেই প্রবেশপত্রতে একটা কিউআর কোড দিয়েছি। তারা বিভিন্ন পর্যায়ে যে ছবিগুলো আমাদেরকে দিয়েছেন, যেমন আবেদনের সাথে একটা ছবি তারা দিয়েছিলেন, সেই ছবির সাথে যখন তারা ফিজিক্যাল পরীক্ষা দিতে আসছেন সেই পরীক্ষার ছবি আমরা মেলাইছি। তারপরে লিখিত পরীক্ষা যখন তারা দিতে আসছেন সেখানেও কিন্তু আমরা এই একই ব্যবস্থাপনাটা রেখেছি। এবং আপনারা অবাক হবেন যে আমরা লিখিত পরীক্ষার সময় 20 জনকে আইডেন্টিফাই করতে পেরেছি যারা হচ্ছে গিয়ে ভুয়া পরীক্ষার্থী হিসেবে তারা পরীক্ষা দিতে এসেছে। এবং আমরা এইবারও যে কঠোর কাজটা করেছি সেটা হচ্ছে 20 জনকে আমরা পুলিশে হস্তান্তর করেছি, এবং আমাদের জানা মতে 19 জন ছিলেন হচ্ছে গিয়ে পুরুষ এবং 1 জন ছিলেন মহিলা। তাদেরকে পুরুষদেরকে বেসিক্যালি 10 মাসের জেল এবং মহিলাকে আমার জানা মতে 6 মাসের জেল দেওয়া হয়েছে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণরা যখন আবার মৌখিক পরীক্ষার জন্য এসেছেন তখন আবার আমরা এই একই যাচাই পরীক্ষাটা, এবং আমরা প্রত্যেকের ছবি তুলে রেখেছি, তাদের হাতের লেখা মেলানো থেকে শুরু করে এই কাজগুলো আমরা প্রযুক্তির সহায়তা নিয়ে একদম পুঙ্খানুপুঙ্খভাবে করেছি। এবং সেখানেও অবাক ব্যাপার যে আরো 20 জন ধরা পড়েছে যারা মৌখিক পরীক্ষাতে প্রক্সি পরীক্ষা দিতে এসেছেন, এবং এই 20 জনকেও আমরা আমাদের থানায় হ্যান্ড ওভার করেছি। একটা লক্ষণীয় বিষয়, লিখিত পরীক্ষায় যারা ভালো মার্ক পেয়েছেন আমি দেখেছি অনেকে আবার মৌখিক পরীক্ষায় আসেন না, কারণ তারা বুঝতে পেরেছেন যে তারা যদি আসেন তাদের কোনো একটা পর্যায়ে নিশ্চয়ই উনি ভুয়া হিসেবে ছিলেন, যে জায়গাটায় তারা ধরে পড়ে যাবেন। এবং আমরা যেহেতু একটা কঠোর পদক্ষেপ, অনেক জায়গায় আমি দেখেছি বা শুনেছি যে অনেকেই ধরা পড়েন কিন্তু শেষ পর্যন্ত এই থানায় মামলা করা, তাদেরকে জেলে দেওয়া, এই পর্যন্ত কেউ কাজগুলো করেন নাই বলে তাদের মধ্যে একটা রিলাক্টেন্ট একটা ভাব ছিল যে হ্যাঁ ঠিক আছে আমাকে হয়তো আটকে রেখে পরের দিন ছেড়ে দিবে বা এরকম কিছু একটা। বাট যখন তারা দেখলো যে আমরা তাদেরকে হ্যান্ড ওভার করছি এবং তাদের 10 মাস জেল হচ্ছে, এই পর্যায়ে এসে আমরা মৌখিক পরীক্ষার সময় আমরা দেখলাম যে কিছু সংখ্যক লোক অ্যাবসেন্ট আছে, আর 20 জন আমাদের কাছে আসছিলেন এবং সেই 20 জনকেও আমরা পুলিশের কাছে দিয়েছি। নিয়োগের এখন যে পর্যায়টা আছে তাদেরকে নিয়োগ পত্র দেওয়াটা হচ্ছে, এবং যারা জয়েন করবেন সেই জয়েনের সময় আমরা আবার তার ছবি মিলাবো। কারণ আমার ব্যক্তিগত এই জিনিসটা নিয়ে যখন আমি গবেষণা করলাম, বের করলাম যে 3-4 ধরনের প্রক্সি কাজ করে। একটা হচ্ছে যে একজন প্রার্থী তার সার্টিফিকেটের নাম যেই থাকুক না কেন, সে প্রক্সি হিসেবে প্রথম থেকে শুরু করে নিয়োগ পর্যন্ত সম্পূর্ণ পরীক্ষাগুলো সে দেয়, কিন্তু জয়েন করে অন্য একজন। আবার দেখা গেছে কিছু কিছু ক্ষেত্রে শুধুমাত্র শারীরিক পরীক্ষা একজন জয়েন করেন, লিখিত পরীক্ষা আরেকজন জয়েন করেন, আর ভাইভাতে অরিজিনাল লোক আসেন। তো এরকম বিভিন্ন ধাপে তারা এই জায়গাটাকে, আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে তারা এই কাজটাকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন এবং অনেক চক্র কাজ করে এই জায়গাটায়। আমি আপনাদের মাধ্যমে একটা আহ্বান করব যে আপনারা এই জিনিসগুলো নিয়ে একটু কাজ করেন। এই একটা বড় চক্রগুলো এগুলো কাজ করতেছে, এদের থেকে যদি আমরা না বের হয়ে আসতে পারি, যোগ্য যারা তাদেরকে আসলে চাকরি দেওয়াটা অনেক কঠিন হয়ে যায়। তো আমরা শেষ ধাপ হিসেবে যখন এরা যোগদান করবেন তখনও কিন্তু আমরা এদেরকে আবার আমার যাচাই বাছাইটা আমরা করব। এই প্রক্রিয়াটা আমি একটু সংক্ষেপে বললাম। আমরা চেষ্টা করেছি, আমরা এটা বিশ্বাস করি যারা আমাদের এখানে যোগদান করেছেন বা যোগদানের অপেক্ষায় আছেন তারা অন্তত নিজের মেধার ভিত্তিতে এবং নিজে বুঝতে পেরেছেন যে কি পরিমাণ স্বচ্ছতার মধ্যে দিয়ে তারা আসছেন। আমাদের বিভিন্ন পর্যায়ে আমাদের সাথে অনেক সাংবাদিক ভাইরা ছিলেন এবং কয়েকটা টেলিভিশন আমাদের ফিজিক্যাল পরীক্ষার সময় পুরো ব্যাপারটাও তারা দেখেছেন, ছিলেন, আমাদের সাথে করেছেন, এবং টিভি বা অন্যান্য মিডিয়াতেও এই জিনিসগুলো প্রচার করেছেন। তো আমাদের যেই জিনিসটা ছিল যে আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয়
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই আমাদের নিয়োগটা ছিল প্রথম নিয়োগ শুরুটা। তো উনি যে নির্দেশনাটা দিয়েছেন যে একটা নিয়োগ উনি মডেল হিসেবে দাঁড় করাতে চান, সেই কাজটা আমরা মনে হয় সমাপ্ত করতে পেরেছি। এবং আমাদের এখন আমাদের মন্ত্রণালয়ের অন্তর্গত ফায়ার সার্ভিস এবং মাদকের আরো 2টা নিয়োগের প্রক্রিয়াটা চলমান আছে। তারা আমাদের এই জিনিসগুলো নিয়েই কাজগুলো করছেন এবং হোপফুলি সেখানেও তারা এরকম ভালোভাবে কাজ করার চেষ্টা করছেন। আমাদের যে উদ্দেশ্যটা ছিল যে 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশ জেল কিরকম দেখতে চাই, সেখানে এই একটা বড় জিনিস ছিল যে নিয়োগের সময় আমরা যে বাণিজ্যটা আছে বা এটাকে বন্ধ করা। আমার কাছে মনে হয়েছে আমরা এটাতে শতভাগ সফল হয়েছি। সামনের দিনগুলো যে নিয়োগগুলো প্রক্রিয়া আছে আমরা একইভাবে চালাইতে পারবো। বাট এই নিয়োগটা স্বচ্ছ হওয়ার পিছনের যে মূল শর্তটা সেটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে। আমাদের যে এখন বর্তমান পরিবেশটা রয়েছে, এই পরিবেশটা দরকার। আমাদের একদম হায়ারার্কি, যেখানে প্রধান উপদেষ্টা থেকে শুরু করে আমাদের মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং আমরা যারা আছি প্রত্যেকেই এইটার ব্যাপারে স্বচ্ছ ছিলাম বলে এই জিনিসটা সম্ভব হয়েছে। এবং আমাদের অনেক ক্ষেত্রে প্রার্থীরাও আমাদেরকে অনেক সাহায্য করেছেন যে হ্যাঁ, তারা যারা আছেন, ভুয়া যারা ছিল তারাও আইডেন্টিফাই করে দেওয়ার চেষ্টা করেছেন। আপনাদেরকে ধন্যবাদ। আমরা এই বিষয়টা ডিটেল আপনাদেরকে জানালাম। জি, ধন্যবাদ আপনাদের। আমাদের এডিশনাল আইজি জানালেন আসলে প্রক্রিয়াটা কেমন ছিল। আমাদের আজকে যারা মহিলা কারারক্ষী আছেন তারা তাদের নিয়োগপত্র নেওয়ার জন্য এখানে আছেন। আমাদের যে কনভেনশন সেন্টার আছে, আপনারা যদি কেউ মনে করেন তাদের সাথে কথা বলবেন, তাদের এক্সপিরিয়েন্সটা জানার জন্য আপনারা তাদের সাথে হয়তোবা তাদেরকে পাবেন। এই যে আমাদের কনভেনশন সেন্টারে আছে, আপনারা তাদের সাথে কথা বলতে পারেন তাদের এক্সপিরিয়েন্সটা জানার জন্য। কারণ আমি মনে করি যে বাংলাদেশের নিয়োগের ক্ষেত্রে একটা বড় দুর্নীতির জায়গা ছিল, যেটা কারা অধিদপ্তর আমরা প্রাউডলি বলতে পারি যে আমরা এটা ওভারকাম করতে পেরেছি। তো আমি আমার টিমকে ধন্যবাদ জানাতে চাই। একই সাথে একটা তথ্য আপনার সাথে শেয়ার করি, এই পুরো 1 বছরের জার্নিতে আমার যে ডিপার্টমেন্টের একজন ব্যক্তি এআইজি আমার সাথে ছিলেন, ওতপ্রোতভাবে জড়িত ছিলেন, যে কাজগুলো আপনাদের সামনে আজকে পরিবেশন করেছি অথবা উপস্থাপন করেছি, অনন্তভাবে সহযোগিতা করেছিলেন। আনফর্চুনেটলি গত 1 সপ্তাহ আগে আমরা তাকে হারিয়ে ফেলেছি, মৃত্যুবরণ করেছেন আমাদের এডিশনাল আইজি অ্যাডমিন আবু তালেব সাহেব। তো এটা আমাদের জন্য অনেক, আমার জন্য ব্যক্তিগত, ডিপার্টমেন্টের জন্য অপরিণীয় ক্ষতি। আমার জন্য বিশেষ করে আমি গত 1 বছর ধরে যে ওনার যে সাপোর্টটা পেয়েছিলাম, অসামান্য, আমি বলবো যে দক্ষতা সম্পন্ন একজন ব্যক্তি, অনন্ত প্রাণ, মানে অর্গানাইজেশনের জন্য ডেডিকেটেড, 100% ডেডিকেটেড বলতে যে ব্যক্তিকে বোঝানো যায়, তাকে আমরা হারিয়ে ফেলেছি। আল্লাহ তাকে নিয়ে গেছেন, বেহেশতে নসিব করুক। বাট আপনাদের মাধ্যমে তার প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই, বিকজ এই কাজগুলো এতভাবে আমাদেরকে সহায়তা করেছেন, না হলে হয়তো আমরা এই কাজগুলো, এতগুলো কাজ একসাথে করতে পারতাম না। তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমি আমার বক্তব্যটা এখানে শেষ করছি। আপনাদের কোয়ারি যদি থাকে আমি আপনাদের কোয়ারিগুলো নেব। ধন্যবাদ। আপনি যোগদান করার পর 1 বছরের বেশি সময় পার হয়ে গেল, তবে 5 আগস্টের পরে যারা জেল ভেঙে পালিয়ে গিয়েছিল তাদের মধ্যে আপনারা এখন পর্যন্ত কতজন গ্রেফতার করতে চাইছেন? আর কতজন এখন পর্যন্ত আপনাদের জি, ধন্যবাদ। আপনারা জানেন যে আসলে এই প্রশ্নটা আমি অনেকবার উত্তর দিয়েছি, বাট প্রোগ্রেসটা কম বলে আসলে সিগনিফিকেন্ট কোনো কিছু আপনাদের দেখাতে পারি না। আপনারা জানেন যে প্রায় 2200-র অধিক বন্দী পালিয়ে গিয়েছিল। তার মধ্যে বর্তমানে গ্রেফতার এবং পুনরায় কারাগারে ফেরত আসার পরে যারা বাকি আছেন, এখনো 700-র অধিক বন্দী এখনো পলাতক আছেন। তার মধ্যে আমরা যেটা বলছিলাম যে জঙ্গি অথবা মৃত্যুদণ্ডপ্রাপ্ত এরকম 69 জন বন্দী এখনো এর মধ্যে 700-র অধিকের মধ্যে যারা এখনো পলাতক আছেন। তার মধ্যে আপনাদের প্রেসাইজলি বলে জঙ্গি আছেন 9 জন, বাকি রয়েছে বিভিন্ন মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন প্রাপ্ত আসামি। এই হচ্ছে যাদেরকে এখন পর্যন্ত কারাগারে। এবং জানেন যে গতকালকে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে আমাদের কিছু অস্ত্র লুট হয়েছিল। আপনারা জানেন আমাদের 28টা অস্ত্র এখনো উদ্ধারে বাকি আছে। তো এটার জন্য পুরস্কার ঘোষণা করা হয়েছে। 29টা অস্ত্র এখনো উদ্ধার বাকি আছে, যার জন্য, এবং কিছু গোলাবারুদ বাকি আছে যেগুলোর জন্য পুরস্কার ঘোষণা করেছেন। এবং যারা পলাতক আছেন তাদের গ্রেপ্তারের ব্যাপারে আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রতিনিয়তই চেষ্টা করছেন, হয়তো বা অদূর ভবিষ্যতে তারা ধরা পড়বে। ধন্যবাদ। আমি আলী মোহাম্মদ সংবাদ সাহাবারা থেকে বলছি। জি জি, অনেক দিনের আমাদের পরিকল্পনা, আশা আকাঙ্ক্ষা ছিল যে নারী বন্দীদের জন্য একটা উন্নয়নমূলক একটা মহিলা কারাগার পাওয়ার কথা ছিল। বিএনপি বন্দীর চাপ হোক আর যে কারণেই হোক, সেটি বিশেষ কারাগারে পরিণত হয়েছে। এই জন্য অশেষ ধন্যবাদ কারা কর্তৃপক্ষ এবং সরকার।
কিন্তু আমি জানতে চাই কাশিমপুর থেকে একটা নারী বন্দী যখন আদালতে নিয়ে আসে, সেখান থেকে আবার যাওয়ার পথে অধিকাংশ বন্দী অসুস্থ হয়ে পড়ে এই গরম বা পরিস্থিতি প্রাকৃতিক দুর্যোগের কারণে। আপনারা এটা নিয়ে কি ব্যবস্থা নিয়েছেন? থ্যাংক ইউ। জি ধন্যবাদ। জি ধন্যবাদ। আপনারা জানেন এটা আসলে একটা বিশেষ পরিস্থিতিতে আমরা মোকাবেলা করার জন্য আমাদেরকে যেহেতু পুরুষ বন্দির চাপ অত্যাধিক এবং আমরা ম্যানেজ করতে অত্যন্ত কঠিন একটা চাপের মধ্যে আমরা পড়ছিলাম। তো যে কারণে আমাদেরকে যেটা ডেজিগনেটেড করা ছিল, যেটা জনবল স্বল্পতার জন্য আমরা চালু করতে পারছিলাম না মহিলা কারাগার, তাকে আমরা বিশেষ কারাগার হিসেবে রূপান্তর করেছি। আপনারা জানার জন্য এই কেরানীগঞ্জে আমাদের আরো একটা কারাগার প্রতিস্থাপন করার জন্য আমাদের মাস্টার প্ল্যানে আছে এবং এটা আমরা উদ্যোগ গ্রহণ করছি। আমাদের জায়গা ডেজিগনেটেড, মাস্টার প্ল্যানে ডেজিগনেটেড করা আছে। আমরা এই কারাগারটাকে স্থাপন করতে পারলে হয়তোবা যে বিশেষ কারাগার যেটা আছে তাকে আমরা হয়তোবা মহিলা, অথবা যেটা নতুন করব তাকে আমরা মহিলাদের জন্য ডেজিগনেটেড করতে পারবো। আশা করি এর মাধ্যমেই প্রবলেম সলভ হবে। আর আমাদের আরেকটা পরিকল্পনা আছে, যেটা হচ্ছে যদি প্রয়োজন ফিল করি আমরা যে ওরকম যদি বিশেষ সমস্যার সম্মুখীন হই, তাহলে বিশেষ কারাগারের একটা পোর্শনকেও আমরা নারী ওয়ার্ড ডিক্লেয়ার করে ওইখানে ব্যবস্থাপনা আছে, ওইখানে যারা এরকম ক্রিটিক্যাল আছেন অথবা যাদের জার্নিতে সমস্যা হচ্ছে ওরকম প্রতিনিয়ত যাতায়াত করতে এরকম কিছু বন্দী আমরা এখানে স্থানান্তর করতে পারবো। বিষয়টা ধন্যবাদ। জি আপনি কিভাবে ফিল করছেন? জি 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 আমার প্রশ্ন হচ্ছে অন্য জায়গায়, যে একটা পরিবেশের কথা বলছেন, যে এই পরিবেশটা, আমার প্রশ্ন হচ্ছে যে আপনারা পলিটিক্যাল যে গভর্নমেন্ট এখন যে নন পলিটিক্যাল গভর্নমেন্ট, সেটা পার্থক্য বোঝাচ্ছেন এই পরিবেশ দিয়ে? না, মোটেও না। এটা আসলে অর্গানাইজেশন কিভাবে চলবে, আমরা পরিবেশটা বলতে যেটা বুঝছি যে ডিরেকশন, আমাদের উপদেষ্টা আমাদেরকে একটা সুনির্দিষ্ট ডিরেকশন দিয়েছেন। এটা পলিটিক্যাল যে মিনিস্টার থাকবেন উনিও একই নির্দেশনা দিতে পারেন। সচিব মহোদয় যারা আছেন উনি তো পলিটিক্যাল ব্যক্তি না, উনি তো সরকারি ব্যক্তি, উনি যে নির্দেশনা দিবেন ওই অনুসারে কাজ হবে। আইজি, আমি তো নন পলিটিক্যাল পার্সন, আমি প্রফেশনাল ম্যান। সো আমি কিভাবে কাজ করব এটা আমার নিয়ম নীতির মধ্যে। সো সবাই যদি আমাদের এই নিয়ম নীতির মধ্যে থাকে, নিয়ম তো সেট করাই আছে, জানেন কিভাবে নিয়োগ হবে এই ব্যাপারে সুনির্দিষ্ট গাইডলাইন আছে, ওইটা যদি ফলো করি, এই পরিবেশটা বলতে আমরা ওটাই বোঝাচ্ছি। যদি সবাই যদি নিয়মের মধ্যে থেকে যে নিয়মগুলো অ্যাপ্লাই করি, তাহলে প্রবাবলি আমরা স্বচ্ছতার সাথে কাজটা করতে পারবো। জি জি আপনি কারাগারের পরিবেশ নিয়ে সেই দিকে বলে আপনি শেষ করে দিলেন, মাদক সমস্যা থেকে শুরু জি করে সমস্যা, কিন্তু আমরা যতটুকু জানি সেই প্রবলেমগুলো আছে কারাগারে, এবং সেখানে যারা বন্দী থাকেন তারা যেমন মাদক পান, ওখানে টাকার লেনদেন হয়, পাশাপাশি ওইখান থেকে বসে বাইরে যে অপরাধী যারা তারা যে ফোন করে সেট করে সেই বিষয়টা চলমান রয়েছে। মানে এটা চলে আসে, আপনি কি দাবি করছেন যে সেই বিষয়গুলো থেকেও এখন কারাগার একদম নিয়ন্ত্রণ? না, মানে আসলে কারাগার এমন একটা জায়গা যেখানে আপনারা জানেন আমাদের কারাগারে অপরাধীরা, বিভিন্ন রকমের অপরাধীরা থাকেন, আবার সো আমরা কিন্তু ডিল করি ক্রিমিনালসদের নিয়ে। সো আপনার উত্তরে বলি, আমি যেটা বলেছি যে আমরা পর্যায়ক্রমে ব্যবস্থা নিচ্ছি, ব্যবস্থার অংশ হিসাবে আমরা কঠোর হয়েছি এবং বেশ কিছু জায়গায় আমরা মনে করি যে রিফাইন করতে পেরেছি। আমি মনে করি যে আপনারাই ভালো বলতে পারবেন, ঢাকা কেন্দ্রীয় কারাগার যেটা কেরানীগঞ্জে আছে, ওখানে আমরা শুরুর দিকে যেভাবে অভিযান পরিচালনা করি, প্রায় আমার মনে হয় আমি দায়িত্বভার গ্রহণ করার পর থেকে 1000টা বিশেষ অভিযান পরিচালনা করছি রাতের বেলা, টু রিকভার আপনার মাদক, রিকভার স্মল মোবাইল ডিভাইসেস এবং সংখ্যাটা প্রচুর উদ্ধার হয়েছে শুরুতে, মানে ম্যাসিভ। ধীরে ধীরে কমে এসছে, ওইখান থেকে আমরা ধারণা করতে পারি যে সংখ্যাটা এখন কমে এসছে, বাট 100% মুক্ত হচ্ছে, এটা আমার আসলে দাবি করাটা অন্যায় হবে এবং দাবি করছি না। আমরা মাদকের ব্যাপারে অত্যন্ত কঠোর। আমাদের কারারক্ষী যাদেরকে বন্দীদের অনেক ক্ষেত্রে তো ধরছি, বন্দীদের আসার পরে ইভেন পেটের মধ্যে আবার পুরিয়া বানিয়ে, মানে 10-12টা করে একটা করে পুরিয়া একজনের পেটের ভিতর থেকে 124টা পর্যন্ত আমরা উদ্ধার করতে পেরেছি। তো ইমাজিন যে পেটের মধ্যে এসে বডি স্ক্যানারে ধরা পড়ছে অথবা বিভিন্ন ভাবে ধরা পড়ছে, বিশেষ করে চট্টগ্রামে এই ঘটনাটা বেশি পড়ছে। সো এই ক্ষেত্রে আমরা কঠোর।
সার্চ করছি, ইভেন যারা মাদক সংক্রান্ত মামলা আসে তাদেরকে আমরা 24 ঘন্টা 48 ঘন্টা একটা সেপারেট জোনে রাখছি, যাতে যদি ইভেন পেটের মধ্যে নিয়ে আসে তাহলে তাকে ডিসচার্জ করতে হয়, তাকে অন্যদের সাথে। সো এরকম বেশ কিছু একটা বন্দির থেকে 1200 ইয়াবা আমরা কিন্তু সে পায়ুপথ দিয়ে নিয়ে আসছিল এরকম একটা প্যাকেট করে রিসেন্টলি গত 2 দিন আগে। সো আমরা কঠোরতা বজায় রাখছি, বাট আপনি যদি বলেন যে 100% সফল কিনা, নো। এটা মানে বাংলাদেশে আমরা যে পরিবেশে বসবাস করছি এখন পর্যন্ত আমরা পারিনি হয়তো, বাট আমরা উন্নতি করার চেষ্টা করছি। আপনি যদি বলেন আমার কারারক্ষীতে যাদেরকে আমরা পেয়েছি এরকম হাতে নাতে ধরা পড়েছে, চাকরিচ্যুত করেছি, শুধু চাকরিচ্যুত তাদেরকে ইভেন ফৌজদারি মামলা দিয়ে পুলিশের কাছে হ্যান্ড ওভার করেছি। সো মেসেজ ইজ ভেরি ক্লিয়ার, কেউ যদি ইনভলভ হয়, আমি যদি ধরতে পারি, আমার হাতে যদি প্রমাণ আসে, তাকে কোনো স্পেয়ার করবো না। মোবাইলের ব্যাপারে আমরা অত্যন্ত কঠোর, যে কারণে মোবাইল ব্যবহার অথবা ডিভাইস ব্যবহার চেষ্টা করার জন্য অথবা আলামত পাওয়ার জন্য ইভেন আমাদের ডিভিশন প্রাপ্ত বন্দীদের ডিভিশন ক্যান্সেল হয়েছে। অতটুকু পর্যন্ত আমরা গিয়েছি, আপনাকে আর বাকি কথা নাই বললাম। সো কতটুকু করতে পেরেছি এই বিচারটা আপনাদের উপরে ছেড়ে দিতে হবে, বিকজ আমি বললে তো আর হবে না, বাট আপনারাই ভালো বিচার করতে পারবেন। আর্থিক লেনদেনের বিষয়টা আমরা কারাগারকে ক্যাশলেস করার পরিকল্পনা নিয়েছি। গত 1 বছরে শুরুর দিকে, এখন আর পাচ্ছি না, অলমোস্ট 80 লক্ষ টাকা ক্যাশ আমরা ঢাকা কেরানীগঞ্জ কারাগার থেকে উদ্ধার করেছি, বিভিন্ন বন্দীদের কাছে বাজেয়াপ্ত করা হয়েছে। সো দিস ওয়াজ হিউজ। সো এখন হয়তো বা স্পিরিটিক্যালি 2000, 5000, 4000 এরকম ধরা পড়ছে যাদেরকে আমরা করছি। সো পার্থক্যটা হচ্ছে কতটুকু আগাতে পেরেছি, মানে যেরকম একটা সিচুয়েশনে আমরা অপারেট করা শুরু করেছিলাম ওখান থেকে আমরা মনে হয় হয়তো বা আপনারা ভালো বলতে পারবেন। আমি বলতে পারি যে আমার চেষ্টাটা বলছি, ইফেক্টটা হয়তো আপনারা ভালো বলতে পারবেন। কারাগারে প্রতিদিন বাইরের খাবার অথবা বাসা থেকে খাবারের যে প্রবণতা, এটা আমরা জিরোতে নিয়ে আসছি। আমি আপনাদের বলতে পারি অ্যাটলিস্ট কেরানীগঞ্জ, কাশিমপুরে এটা জিরো। বাকি এলাকা ভিত্তিক কারাগারগুলোতে চেষ্টা করছি। আপনারা জানেন লোকাল ইনফ্লুয়েন্স আছে, পুরোপুরি আমাদের মানসিকতার পরিবর্তন করতে একটু সময় লাগে। সো বাট নির্দেশনা পরিষ্কার, নো কুক ফুড, শুধুমাত্র বিশেষ দিন ব্যতীত। সো আপনি ইউ ক্যান টেক এ চ্যালেঞ্জ যে আপনি রান্না করা খাবার কেরানীগঞ্জে কাউকে পাঠাতে পারেন কিনা, পারলে আমি দায় নিব এবং আমি এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিব যে এটাকে কিভাবে ঠেকানো যায়। তো আমি আশা করছি যে আমি যেটা বলতে চাচ্ছি, আমি কখনো 100% এটা সম্ভব না, এই মুহূর্তে এটা সম্ভব না, বাট আস্তে আস্তে। আপনি যেটা মোবাইলের কথা বললেন, মোবাইলের মাধ্যমে, অবৈধ মোবাইলের মাধ্যমে বন্দিও আমাকে ফোন দেয় অনেক সময়, মানে সারপ্রাইজিংলি যে আইজি নাম্বার জানে এবং তারা বেসিক্যালি যেটা ফোন দেওয়া হচ্ছে তাদের টার্গেট হচ্ছে আরেকজনকে ধরিয়ে দেওয়া এবং অন্য নামে যারা হচ্ছে হয়তো মেবি তাদের কম্পিটিটর। সো আই ফেস দিস, এবং অনেক সময় আমি এটাকে অ্যাকনলেজ করে অভিযান পরিচালনা করেছি, অনেক সময় ব্যবস্থা গ্রহণ করেছি। সো দিস ইজ রিয়ালিটি। আমি কোনোভাবে অস্বীকার করতে পারবো না থিংস আর নট দেয়ার, বাট উই আর ট্রাইং টু ইমপ্রুভ, এটা আপনাদের বলতে পারি। আমাদের চেষ্টার কোনো ত্রুটি নেই। আমি টিভিতে কাজ করি, একটু পিছনে বসেছি, আপনার সাথে আমার আই কন্ট্যাক্ট হচ্ছে না। আচ্ছা আচ্ছা, আপনি যেটি বললেন যে মোবাইলের যে প্রবলেমটা, জি, এই প্রবলেমটা খুব পুরাতন হলেও আপনারা কিন্তু পদক্ষেপ নেওয়ার কথা, ডেডিকেটেডলি বন্দীদের সাথে তাদের পরিবারের সদস্যদের যেন কথা বলতে পারে ল্যান্ডলাইনের মাধ্যমে, একটি নির্দিষ্ট সময়ের সার্কেলে তাদেরকে কথা বলিয়ে দেওয়ার জন্য একটা ব্যবস্থা গ্রহণ করার কথা। জি। কেন এত দেরি হচ্ছে? যেহেতু নিরাপত্তার এত ঝুঁকি, এত বাইরে থেকে মোবাইল আসছে, তারপরও কেন এত দেরি হচ্ছে? আপনারা কেন করতে পারছেন না? 1, 2, এই যে নেশা জাতীয় দ্রব্যগুলো সেখানে এমন ভাবে পাচার হচ্ছে যেন ওইটা একটা হাব হয়ে গেছে। আপনারা এই বিষয়টাকে এখনো কেন পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারছেন না? ধন্যবাদ। জি, ধন্যবাদ। আপনি ফোনের কথা বললেন, আপনার হয়তো জানা আছে বন্দীরা কিন্তু সবাই কিন্তু প্রতি সপ্তাহে 7-10 মিনিট করে কথা বলতে পারে 7 দিন অন্তর। এই সিস্টেম কিন্তু চালু আছে, বাট প্রবলেম হচ্ছে আমাদের যে ম্যানুয়াল সিস্টেম, যেটা হচ্ছে তারা চাইলে ওইখান থেকে ডায়াল করে, মানে যেটা সুনির্দিষ্টভাবে তার সাথে তাদের ডায়াল করার কথা হচ্ছে তাদের ফ্যামিলি মেম্বার অথবা তাদের লয়ার, এর বাইরে না। বাট তারা এটাকে কেউ এটাকে অ্যাবিউজ করছিল, যে কারণে আমরা একটা অটোমেশন সিস্টেমের মধ্যে নিয়ে এসেছি এবং এটা অলরেডি আমাদের বিশেষ কারাগারে চালু হয়েছে। কেরানীগঞ্জ অলমোস্ট প্রিপেয়ার, চালু হয়ে যাবে এবং আমরা 13টা কারাগারের জন্য অলরেডি অর্ডার দিয়েছি। সো ধাপে ধাপে বাস্তবায়ন হচ্ছে। ওই ক্ষেত্রে যেটা হবে, 2টা কাজ হবে। একটা হচ্ছে অটোমেশনের কারণে আমাদের যে কারারক্ষী ডিউটিগুলো দেয় তাদেরকে ডিউটি অনেক কমে যাবে এই ক্ষেত্রে। দ্বিতীয় হচ্ছে যারা টেলিফোনটা ব্যবহার করবেন তারাও কিন্তু অযাচিতভাবে অন্য কোথাও করতে পারবেন, তাদের জন্য সুনির্দিষ্ট, মানে এটা কন্ট্রোল থাকবে তার ইউজার পাসওয়ার্ড দিয়ে, শুধুমাত্র তার জন্য ডেডিকেটেড 1 চাপলে তার ফ্যামিলি মেম্বার, 2 চাপলে তার লয়ার, 3 চাপলে তার বাবা অথবা মা, এরকম কাউকে, এর বাইরে কোনো নাম্বার ডায়াল করতে হবে না আমাদের। ওরকম একটা সিস্টেম অলরেডি চালু হয়েছে। আর এই
এটা ক্ষেত্রে যে প্রবলেমটা যেটা আপনি বললেন যে অযাচিত কমিউনিকেশন, অথবা এটাতে আমরা এআই টেকনোলজি ইনকর্পোরেট করেছি, যার মাধ্যমে যদি কেউ যদি অযাচিত মিসকমিউনিকেশন করেন, এবিউজ করেন, কোনো ষড়যন্ত্রমূলক তথ্য আদান প্রদানের চেষ্টা করেন, তাহলে এআই ডিটেক্ট করে আমাদেরকে মেসেজ দিবে এবং তার মাধ্যমে আমরা কিন্তু তাদেরকে ব্যবস্থা নিতে পারবো। সো এই ব্যবস্থাটা করেছি। জি, আর একটু রেসপন্ড করি, আরেকটা প্রশ্ন ছিল, সেকেন্ড প্রশ্ন ছিল নেশা জাতীয় দ্রব্য। এটা আসলে আমাদের সার্বিকভাবে আমাদের দেশের পরিস্থিতিটাই কারাগার ব্যতিক্রম না। আর আপনি জানেন যে একটা আমাদের বন্দীদের একটা বড় পোর্শন কিন্তু যারা হচ্ছে মাদক সংক্রান্ত মামলায় আইদার তারা সেলার, ট্রেডার অথবা যারা কনজিউম করেন এরকম। তো ওরকম একটা পরিবেশে আমরা যখন অপারেট করছি তখন আমাদের এটা চ্যালেঞ্জের মুখে পড়তেই হচ্ছে, এটা এন্ট্রি রোড করা। তো এই ক্ষেত্রে আমরা যে ব্যবস্থাগুলো একটু আগেই বললাম যে নিয়েছি, এর পাশাপাশি আমরা কারাগার ভিত্তিক যে সিন্ডিকেট অর্থাৎ বন্দীদের কিছু সিন্ডিকেট আমরা আবিষ্কার করেছিলাম এবং তাদের কারণে আমরা অনেকগুলো বন্দীকে সারা দেশে ড্রেস পাস করেছি, মানে নেটওয়ার্কটা যাতে ডিস্ট্রয় করতে পারি এই জন্য অনেকদিন দীর্ঘদিন ধরে যারা এক বন্দী এক জায়গায় ছিল তাদেরকে কিন্তু আমরা ইতিমধ্যে একটা বন্দী ব্যবস্থাপনার আওতায় তাদেরকে বিভিন্ন জায়গায় ডিসপাচ করেছি। এই ক্ষেত্রে আশা করছি যে খুব শীঘ্রই আমরা একটা উন্নতি দেখতে পাবো আর আমাদের তল্লাশি এবং অন্যান্য অভিযানগুলো অব্যাহত থাকবে। আমরা এর আরেকটা জিনিস বলি এখানে অ্যাড করে, যেটা হচ্ছে আপনারা জানবেন যে আমাদের কারা অধিদপ্তর নিজেরাই ডোপ টেস্টিং এবিলিটি, অর্থাৎ আমরা এখন নিজেদের টেস্ট আমরা নিজেরাই করতে পারবো এরকম যন্ত্রপাতি আমরা ক্রয় করেছি এবং যে কারণে কারারক্ষী এবং বন্দীদের প্রয়োজন বোধে আমরা ডোপ টেস্টের মাধ্যমে তাদেরকে ডিটেক্ট করে তাদের বিরুদ্ধে রিহ্যাবিলিটেশন অথবা ব্যবস্থা গ্রহণ করবো। আমি বাণিজ্য জগতে কাজ করি। আপনার কথা সূত্র ধরে বলতে চাই সেটি হচ্ছে যে বন্দীরা মোবাইল ফোন ব্যবহার করছেন এবং সেখানে ভিডিও কলে অ্যাটেন্ড করার কোনো সুযোগ আছে কিনা। আর হচ্ছে কিছুদিন আগে ডেস্টিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জনাব রফিকুল আমিন তিনি বেরিয়ে দাবি করেছিলেন যে তিনি ভিডিও কলে কনফারেন্সে অ্যাটেন্ড করেছিলেন এবং সেই কারাগার থেকে। নাম্বার 2, বিগত ফ্যাসিস্ট সরকারের সময় বিভিন্ন, যেহেতু আপনার নিয়োগ প্রক্রিয়ার কথা বলছেন যে স্বচ্ছ প্রক্রিয়া আপনারা এবার জনগণের সামনে উন্মোচন করবেন, তো আপনাদেরকে সাধুবাদ জানাই। কিন্তু বিগত ফ্যাসিস্ট সরকারের সময় আমরা প্রচুর কাজ করেছি বিভিন্ন গণমাধ্যম, আমরা তুলে ধরেছি যে কারারক্ষীরা বিভিন্ন ভুয়া ঠিকানা ব্যবহার করে, মুক্তিযোদ্ধা সনদ ভুয়া ব্যবহার করে তারা নিয়োগ পেয়েছে। প্রাথমিক কিছু তদন্ত হওয়ার পরে তারা আবার পুনর্বহাল রয়েছে। তো সেদিক থেকে আপনারা কি তাদেরকে আবার ব্যাপার অনুসন্ধান করে তাদের বিষয়ে কোনো ব্যবস্থা নেবেন কিনা? এখনো তারা বহাল তবিয়তেই আছে। জি, ধন্যবাদ। আপনি প্রথমে যেটা ভিডিও কলে কথা বললেন, যদি কেউ করে থাকে যেটা অবৈধভাবে করেছে, কোনো অফিসিয়াল কোনো রিকগনিশন নেই অথবা কোনো অনুমোদন নেই, মানে ভিডিও কলে। শুধুমাত্র ব্যতিক্রম হচ্ছে যখন যদি অনেক সময় দেখা যায় বন্দীর যদি নিকটাত্মীয় কেউ যদি মারা যান, পেরোল পেতে সমস্যা হচ্ছে, দেরি হচ্ছে, ওই সময় আমরা মানবিক দিক বিবেচনা করে তাকে ফ্যামিলি মেম্বারের সাথে আমরা বিভিন্ন ভাবে কথা বলে দিয়েছি, যেটা হচ্ছে মানবিক, একান্ত মানবিক, যে পেরোল পাচ্ছে না অথবা যেতে পারছে না ডিস্টেন্সের কারণে কেউ নিকটাত্মীয় মারা গেছেন, ভেরি এক্সেপশনাল কেস। এছাড়া যারা কেউ যদি করে থাকেন যেটা হচ্ছে অবৈধভাবেই করেছেন, আপনি যেটা রফিকুল আমিনের কথা বলেন, ওনার সাথে আমারও ব্যক্তিগতভাবে কথা হয়েছে, এই অভিযোগটা আমি পেয়েছি, বাট মেবি উনি যখন হয়তো হসপিটালে ছিলেন, আমি যেটা আপনার সাথে শেয়ার করতে পারি যে হসপিটালে ছিলেন, উনি আমাকে বলেছেন যে ওই সময় উনি এরকম একটা কাজ করেছেন। সো এটা তো আমাদের অতীত। বর্তমান নিয়ে কথা বলেন, গত 1 বছর নিয়ে কথা বলেন, আপনারা পেয়েছেন কিনা, কোনো ভিডিও রেকর্ড পেয়েছেন কিনা, পেলে আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনাদের সহযোগিতা আমরা বরাবরই পেয়েছি। আপনাদের প্রমাণক দিলে যে দায়ী তার বিরুদ্ধে আমরা অত্যন্ত কঠোর ব্যবস্থা নিয়েছি, যারাই যেখানে প্রমাণ পেয়েছি। আমি আপনাদের অনেককে ধন্যবাদ জানাতে চাই, এখানে অনেকে আছেন যারা কিন্তু বিভিন্ন প্রমাণ পেয়েছেন, পেন না যে পাননি তা না, আমাকে যখন শেয়ার করেছেন আমি কিন্তু কাউকে ছাড় দিইনি, এটা আপনাদের দৃঢ়ভাবে বলতে পারি। সো সব যে আমি প্রতিরোধ করতে পারবো, বাট এটার ক্ষেত্রে আমরা যেটা করছি, আমরা ধীরে ধীরে কম্প্রিহেন্সিভ জ্যামিং সিস্টেম অ্যাডপ্ট করার চেষ্টা করছি। প্রথম 2টা কারাগার আমার হবে, একটা হচ্ছে স্পেশাল জেল আর একটা হচ্ছে কাশিমপুর হাই সিকিউরিটি। 2টার প্রক্রিয়া অলমোস্ট আমরা পাইপলাইনে আছি, একটা খুব শীঘ্রই হয়তো লেগে যাবে, আরেকটা হয়তো 2-3 মাস লাগবে। তো আশা করছি ধাপে ধাপে যে গুরুত্বপূর্ণ কারাগারগুলোতে আছে সরকারের অনুমোদন সাপেক্ষে যদি আমরা কম্প্রিহেন্সিভ জ্যামিং সিস্টেম, তখন 1000 ডিভাইস থাকলেও কোনো কাজ হবে না। সো ওরকম একটা মানে ছোটখাটো এখন আমরা ডিভাইস দিয়ে কাজ করছি, বাট দ্যাট ইজ নট ফুল প্রুফ। এক জায়গা থেকে আরেক জায়গায় স্থান পরিবর্তন করে যারা চালাক তারা তো তাই করে। সো এই ক্ষেত্রে ওই সমস্যাটা থেকে আছে। জি, এটা আমরা ছোট আকারে করছি, একদম পুরো কারাগারটা এখনো আনতে পারিনি।
2টা কারাগার খুব শীঘ্রই চলে আসবে, হাই সিকিউরিটি এবং স্পেশাল জেল খুব শীঘ্রই আমাদের পুরোপুরি জ্যামিং সিস্টেমের আওতায় চলে আসবে। মাননীয় কারামন্ত্রী জি, একটু ওনার ইয়েটা শেষ করি। জি, নিয়োগ প্রক্রিয়া অর্থাৎ আমরা এখনো কিছু জি। কারারক্ষী বহাল তবিয়তে আছে আগে নিয়োগ যারা প্রক্রিয়া তাদের যারা ভুয়া জি, জি। জায়গার ঠিকানা অর্থাৎ স্থানীয় ঠিকানা ভুয়া ব্যবহার করেছে, সার্টিফিকেটও জাল করেছে। তো সেই সব ব্যাপারে বিগত সময়ে আপনারা অভিযোগ পেলে তাদের ব্যাপারে অনুসন্ধান করে ব্যবস্থা নেবেন কিনা? জি, আমরা যে অভিযোগগুলো আমাদের কাছে আছে, লাইক আমরা গত নিয়োগ প্রক্রিয়াটা যেটা আমরা অলরেডি কারারক্ষী ট্রেনিং করে শেষ এসেছে, তাদেরকে আমরা নিয়োগের আগে ভেরিফিকেশনটা করিয়েছিলাম নানা অভিযোগের প্রেক্ষিতে, এবং প্রায় 20 জনের মতো তারা কিন্তু বাদ পড়েছে বিভিন্ন অভিযোগে, শুধু ঠিকানার সমস্যা না। আর বিভিন্ন সময় আমরা ঠিকানা সংক্রান্ত, মুক্তিযোদ্ধা সনদ সংক্রান্ত ভুয়া এরকম আমরা অভিযোগ পেয়েছি, এবং আমরা এগুলো তদন্ত করে, মানে আমরা তো আর তদন্ত সংস্থা না, যারা ল এনফোর্সিং এজেন্সি আছেন বা যারা তদন্ত করে তাদের মাধ্যমে ভেরিফাই করে যদি সত্যতা পেয়ে থাকি, অনেক ক্ষেত্রে কিন্তু এরকম মিথ্যা অভিযোগও পেয়েছি যে হ্যারাস করার জন্য, মানে এরকমও পেয়েছি যে আসলে সঠিক বাট মিথ্যা অভিযোগ দিয়েছে। সো তাদের প্রতিবেদনের প্রেক্ষিতে কেউ যদি ওরকম পাওয়া যায়, তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিয়েছি। এবং আপনি যদি জানবেন যে এরকম 2-3 যারা চাকরিতে ছিল, পরে ঠিকানা অথবা বিভিন্ন অভিযোগ পাওয়া গেছে, ক্লিয়ারেন্সের নেগেটিভ এসছে, তাদের কিন্তু চাকরিচ্যুত করে দিয়েছি। সো যেটা প্রমাণ হচ্ছে ব্যবস্থা আমাদের যে পেরিমিটার দেওয়া আছে ওর মধ্যে আমরা কাজ করছি। আপনি তো জিজ্ঞেস করলেন আরেকজন, আচ্ছা ঠিক আছে, ওকে। জি, জি, কাজ করি। তো দুটো বিষয়, একটা হচ্ছে 5ই আগস্ট পরে রাজনৈতিক পরিবর্তন পরে সাধারণ বন্দীরা রাজনৈতিক বন্দীর সংখ্যা কত কিরকম, এটাকে আলাদা পরিসংখ্যান আছে কিনা, এটা একটা। আর এটার মধ্যে ভিআইপি কারাবন্দী কতজন আছে পলিটিক্যাল কারণে। আর অবজারভেশন যেটা বলছেন যে নিয়োগটা আমাদের দেশের সরকারের সমস্ত নিয়োগগুলি আপনার খুব চ্যালেঞ্জিং, সততার সাথে করা, নিষ্ঠার সাথে করা, নিয়োগের সাথে করা, ভালো করে বিতর্ক হয়। তো আপনারা সেই ক্ষেত্রে এমএসটিআর মাধ্যমে আপনার আউটসোর্সিং করে সেটা করার সুযোগ আছে, সেটা করতে পারেন। এমএসটি তো ভালো করে করাটা খুব কিউরের সাথে করে, এটা আমাদের জি। শেষের প্রশ্নটা দিয়ে আসি, আমি যদি ক্যাপেবল হই আমি বাইরে যাব কেন? জি, প্রশ্ন আমরা যেটা করেছি, প্রশ্ন যারা করেছে আমাদের তাদেরকে তালাবদ্ধ অবস্থায় রেখেছিলাম, পরীক্ষা শেষে তারা তালা ছেড়েছি, মোবাইল ফোন জ্যামিং করে দিয়েছি। প্রশ্ন পেয়েছেন কারা বিভাগে? পাননি আশা করি। যেখানে প্রশ্ন হচ্ছে পরীক্ষা কেন্দ্রে ওনারা রাত্রি যাপন করেছেন, সারা রাত প্রশ্ন করেছেন, সকালবেলা করে প্রশ্ন পরীক্ষা দিয়ে পরীক্ষা শেষ করার পরে তারপর ওনাদেরকে আমরা, আমাদের যারা ছিল, উনি একটা টিমের প্রেসিডেন্ট ছিলেন আর একটা টিম কাজ করছে। সো আমি মনে করি যে এনএসটিআর তো সারা দেশের অনেক হাজার কাজ করেন, সো সবাই যদি এনএসটিআর এ যায় তাহলে এনএসটিআর উইল ফেল। তো আমার দায়িত্ব, আমি যদি সঠিকভাবে পালন করি, আমি বিশ্বাস করি যে সবাই এই কাজটা করতে পারবে। আই এম কনফিডেন্ট যে আমার প্রশ্ন কেউ পায়নি, কারণ ওই প্রশ্ন প্রিন্ট হয়েছে ওইখানে, ওই প্রিন্ট থেকে ওইখানে যে প্রশ্নপত্র ডিস্ট্রিবিউট হয়েছে, এবং ওনারা তালাবদ্ধ ছিলেন এবং ওনারা জ্যামিং সিস্টেমের মধ্যে ছিলেন। সো কোনোভাবেই আমি মনে করি যে কেউ পাননি, আশা করি কেউ পাননি। সো আমি মনে করি যে অর্গানাইজেশনগুলো ইজ ক্যাপেবল অফ ডুইং দ্যাট, নিজেরা যদি করে এটা হবে। আচ্ছা, আপনি জি জি একটু ওনার প্রশ্নগুলো রেসপন্ড করে। আপনি পলিটিক্যাল বন্দির কথা বলেছেন, আমার কাছে আসলে পলিটিক্যাল বন্দি বলে কিছু নাই, ডেফিনেশন, এবং ভিআইপি বন্দি বলেও কিছু নেই। আমরা হচ্ছে বন্দি, হাজতি বন্দি। সো এখানে বিভিন্ন মামলা নিয়ে আসছেন, মামলার প্রকৃতি, কেউ সন্ত্রাস দমন আইনে আসছেন, কেউ মারামারির আইনে আসছেন, যে ধারাগুলোতে আসছেন ওই আলোকে। সো আমি আসলে ওভাবে ডেজিগনেট কাউকে পলিটিক্যাল বন্দি বলে, বিকজ এখানে পলিটিক্যাল মামলা তো কিছু নেই, রাজনৈতিক কোনো মামলা নেই, এখানে হচ্ছে বিভিন্ন অভিযোগ, কেউ মারামারি, কেউ গণহত্যা, কেউ হত্যা, এরকম। সো ওভাবে আমরা করছি। বাট হ্যাঁ, আপনি বলতে পারেন যে একই প্রকৃতির অথবা একই দলের অনুসারী সংখ্যাটা বেশি আছে, বাট আমার আসলে আমার সিস্টেমে ওই রাজনৈতিক আইডেন্টিফিকেশন দিয়ে সেগ্রিগেশন করার কোনো সুযোগ নেই। সো আমরা এটা করছি না, আমরা ওনাদের মামলার গুরুত্ব অনুসারে অথবা তার যে ধারা আছে ওই অনুসারে আমরা তাকে সেগ্রিগেট করছি। আপনি ভিআইপির কথা বলেছেন, কারাগারে কোনো ভিআইপি বন্দি বলে কিছু নেই, এটা হচ্ছে ডিভিশন প্রাপ্ত বন্দি। সো ডিভিশন প্রাপ্ত বন্দীদের মধ্যে আমার বর্তমানে ডিভিশন প্রাপ্ত বন্দী আছেন, আচ্ছা টোটাল একটু বলছি, ওকে, শ্রেণীপ্রাপ্ত বন্দী আছেন টোটাল 163 জন, এবং এছাড়া বিভিন্ন কারণে হয়তোবা শ্রেণী ডিমান্ড করেছেন, এরকম শ্রেণী দেওয়া হয়নি অথবা শ্রেণী পাননি, এরকম আবেদন করেছিলেন 28 জন। টোটাল যাদেরকে বললেন যে ডিভিশন পাওয়ার যোগ্য অথবা যা পাওয়ার কথা ছিল, তার মধ্যে 163 জন পেয়েছেন, 28 জন অনুমোদন প্রাপ্ত হননি। এই হচ্ছে আমার ডিভিশন প্রাপ্ত বন্দীদের সংখ্যা। জি, ধন্যবাদ। মাননীয় আইজি মহোদয়, আমি শান্ত বিশ্বাস, স্ট্যাম্প নিউজে কাজ করি। জি। আমার প্রশ্নটা হচ্ছে, আমরা বিভিন্ন সময় বন্দীদের কাছ থেকে শুনতে পাই
যে কারাগারের ভেতরের খাবারের মান নিয়ে বিভিন্ন প্রশ্ন ওঠে, যে তারা খাবারের মানটা ঠিকঠাক থাকে না, এ বিষয় নিয়ে কি বলবেন? জি ধন্যবাদ। আমার একটা প্রায়োরিটি ছিল, যোগদান করেছিলাম, আমার সম্ভবত আপনাদের সাথে শেয়ারও করেছিলাম অনেকের সাথে, যে খাবার মান নিয়ে যে অভিযোগ, এই ক্ষেত্রে আমরা এটা নিয়ে কাজ করেছি, আমরা কঠোর নির্দেশনা দিয়েছি, এটাকে যে প্রাপ্যতা অনুসারে, অর্থাৎ বন্দীদের যে প্রাপ্যতা আছে এই অনুসারে যাতে খাবারে কোথাও কম্প্রোমাইজ করা না হয়। আমার অভিজ্ঞতা থেকে বলছি, ভাতে কোন রকমের যেরকম আছে উল্টা আমাদের ভাত নষ্ট হয়, সমস্যা হয় না। ডাল যেটা আছে এটা কিছু কিছু কারাগারে পাতলা ডালের অভিযোগ ছিল, যে কারণে আমি প্রথমে এসে 100% ডাল রান্না করার জন্য আদেশ দিয়েছিলাম। পরবর্তীতে বিভিন্ন কারাগার থেকে আমাকে যেটা বলা হচ্ছে, ডাল 100% দেওয়ার কারণে যেটা হচ্ছে অত্যন্ত ঘন হয়ে যাচ্ছে ডাল, যেটা হচ্ছে তারা খেতে পারছে না, মানে ভর্তা টাইপ হয়ে যাচ্ছে। পরবর্তীতে বন্দীদের বিভিন্ন ফিডব্যাকের অনুরোধে আমরা 30% ডালকে রিডিউস করে ওইটাকে মশলা এবং প্রোটিনে কনভার্ট করার আদেশ দিয়েছি, এবং মশলা পরিমাণ বাড়িয়েছে, যে মশলার পরিমাণটা আমাদের কম, অথরাইজেশনটা কম। সো এই ক্ষেত্রে এবং সবজি এবং অন্যান্য বিষয়ে আমি আমার সর্বমোট অলমোস্ট 45 to 46 কারাগার এই পর্যন্ত আমি ভিজিট করতে পেরেছি। আমি আপনাদের বলতে পারি যে বন্দীদের যে অতীতে যদি অভিযোগ থাকে যে বন্দীদের খাবার অথবা মান খারাপ, এটা এই মুহূর্তে আমি আপনাদের কাছে শেয়ার করতে পারি, ওরকম আপনি এখন বর্তমানে খুব বেশি পাবেন না। হ্যাঁ, রান্না নিয়ে অভিযোগ থাকতে পারে, বিকজ আমাদের যেহেতু প্রফেশনাল কুক না, বন্দীরা রান্না করেন, হয়তোবা এই টেস্টটা নিয়ে কিছু কিছু অভিযোগ থাকতে পারে, বাট পরিমাণ এবং আপনি যদি বলেন যে বন্দী যে পরিমাণ খাবার প্রাপ্যতা আছে এ নিয়ে অভিযোগটা নেই। একটা অভিযোগ তাদের আছে, যেটা হচ্ছে প্রোটিন। আপনারা জানেন যে বন্দীদের দৈনিক সরকার যে বরাদ্দ ওইটা হচ্ছে 36 গ্রাম, অ্যারাউন্ড 36 গ্রাম। সো এটা আসলে ছোট, মানে আপনি যদি একটা 36 গ্রাম মাংসের টুকরা পায়, অত্যন্ত ছোট একটা পিস। সো এই ক্ষেত্রে তাদের যে অভিযোগটা, যে এটা হচ্ছে সরকারি বরাদ্দ, এটা তো আসলে আমার করার কিছু নেই। তো বাট আজকে সকালে আপনাদের সাথে যেটা শেয়ার করছিলাম, যে সরকার এটা বাড়িয়ে 36 গ্রামটাকে 54 গ্রাম অথবা 55 গ্রামে নিয়ে দিয়েছেন, অর্থাৎ কিছুটা পরিমাণ 20 গ্রামের মতো বেড়েছেন। এই ক্ষেত্রে হয়তো যে প্রোটিনটা পাবে তাদের পরিমাণটা বাড়বে। আশা করছি হয়তো তারা যে ইন জেনারেল যারা অভিযোগ করেন তাদের এই যে প্রোটিন সংক্রান্ত অভিযোগটা কিছুটা রিডিউস করবে। তাছাড়া আমরা ডাল থেকে কনভার্ট করে আরো 10 গ্রাম বাড়িয়েছি, অর্থাৎ এখন বর্তমানে খুব শীঘ্রই তারা 65 গ্রামের মতো প্রোটিন পাবে, যেটা মাংস যেটা পায়। তো এই ক্ষেত্রে হয়তো কিছুটা অভিযোগটা কমবে, একটু বলতে পারি আপনাকে। ধন্যবাদ। আচ্ছা, একজন জি, একটু আপনার কাছে আসতেছি, জাস্ট এরপর। জি 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 গত কয়েকদিন আগে বিএনপির পক্ষ থেকে সদস্য অভিযোগ করলো যে কারাগারে থাকাকালীন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নির্যাতন করা হয়েছে এবং বিভিন্নভাবে তাকে এই মানসিক শারীরিক নির্যাতন এবং খাবারে ভেজাল দেওয়া হয়েছে, এতে উনি নির্যাতন করেছেন। এই বিষয়ে কোনো তদন্ত করেছেন কিনা বা এটা আপনারা বুঝে নিয়েছেন? যে আমিও পেপার পত্রিকা দেখেছি, বাট আসলে যদি ফর্মাল কোনো অভিযোগ আমার কাছে করা হয়নি, দাখিল করা হয়নি। যদি ফর্মাল অভিযোগ আমি পেই তখন হয়তো আমি এটা তদন্ত করে দেখব। জি জি জি, পত্রিকায় বলেছেন, বাট উনি কিন্তু অভিযোগ দাখিল করেননি আমার কাছে। আসলে ধরেন আমি যদি যদি অভিযোগটা পাই, ওনার এই অভিযোগটা যদি ফর্মালি আমার কাছে আসে, তখন অবশ্যই আমি তদন্ত করে দেখব। জি ধন্যবাদ। জি, আপনি ওই যে পিছনে। জি জি বন্দীদের আত্মীয় স্বজনের আগে তো 10 বা 7 টাকা খরচ হতো, এখন 15 দিনে। তো এটা অনেক সময় দেখা যাচ্ছে তারা সপ্তাহে বা আরো আগে তাদের পরিজনের সাথে দেখা করা বা চিকিৎসা সেবা। জি, শেষ দিয়ে শুরু করি, যেটা হচ্ছে দেখা সাক্ষাতের বিষয়টা। জি জি জি, ওকে, ধন্যবাদ। একটু সাবমিট করে রাখি যে আপনি কেরানীগঞ্জ কারা হাসপাতালের কথা বলেছেন, ওটা কি মানে নারায়ণগঞ্জের কথা বলেছেন? না, কেরানীগঞ্জ কোম্পানি। জি না, সরি, কেরানীগঞ্জে। জি আচ্ছা, আপনার প্রশ্নের জবাব দিই, যেটা হচ্ছে আপনি জিজ্ঞাসা করেছেন যে ডাক্তারের সংখ্যা আপনি যেটা বলেছেন, আমাদের টোটাল 100। আচ্ছা, ওকে, চিকিৎসা সংক্রান্ত যে কোয়েশ্চেনটা করেছেন, আমাদের টোটাল 141 জন ডাক্তার অথরাইজ।
আর আমাদের পোস্টেড আছে 2 জন মাত্র ডেপুটেশনে আছে, এবং বাকি প্রায় 103 জন ডাক্তার আছেন যারা হচ্ছে আমাদের টেম্পোরারি বেসিসে সিভিল সার্জন অফিস থেকে আমরা পাই। সো এটা একটা আমাদের বড় দুর্বলতার জায়গা, যে সিভিল সার্জন থেকে যারা ডক্টরগুলো আসেন ওনারা বিভিন্ন অন্যান্য কাজেও এমপ্লয়েড থাকেন, যে কারণে আসলে ওভাবে কারাগারকে ডেডিকেটেডলি সার্ভিসটা দিতে পারেন না। এই কারণে আমরা আমাদের মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর ওনাদের সাথে যোগাযোগ করছি, প্রবলেমটা সমাধান করার চেষ্টা করছি। আমরা এখন পর্যন্ত এটা সমাধানটা করতে পারিনি। আর আপনি যেটা বললেন যে প্রতিনিয়ত দেখা সাক্ষাৎ, আর বাট আমাদের যা ডাক্তার যখন আসছেন অথবা ডাক্তার কাউকে রিকমেন্ড করছেন বাইরে হসপিটালের ট্রিটমেন্টের জন্য, তাদেরকে কিন্তু আমরা তৎক্ষণাৎ আমরা কোনো উইদাউট দিলে আমাদের সামর্থ্য অনুযায়ী, আমাদের অ্যাম্বুলেন্সের একটা স্বল্পতা আছে, তারপরেও আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী তাদেরকে রিকভার করছি অথবা ইভাকুয়েশন করে হসপিটালে নেওয়ার চেষ্টা করছি। মধ্যরাত বলেন, যখনই ইমার্জেন্সি হচ্ছে, দ্যাট ইজ ডিফারেন্ট। আর আপনি দেখা সাক্ষাতের বিষয়টা বললেন, দেখা সাক্ষাতে যদি ইমার্জেন্সি হয় দ্যাট ইজ ডিফারেন্ট। ইমার্জেন্সি উনি যদি এক্সট্রাঅর্ডিনারি সিক হন অথবা সেটা কিন্তু হসপিটালে আসলে কিন্তু আমরা দেখা করে দিচ্ছি। বাট নিয়মিত যে দেখা সাক্ষাৎটা, যেটা কিন্তু আমরা আপনিও বলেছেন যে আগে তো প্রায় দেখা করতে পেত, অথবা এটা কিন্তু জেল কোড অনুসারে হাজতি বন্দীদের জন্য হচ্ছে 15 দিন পরে, কয়েদিদের জন্য হচ্ছে 1 মাস অন্তর, এটা হচ্ছে দেখা সাক্ষাৎ। সো ওই নিয়মটাকে আমরা এস্টাবলিশ করার চেষ্টা করছি। সো এখানে আসলে আমাদের যে বিভিন্ন কারাগারে যে বন্দির প্রেশার, এটাতে আমরা এভাবে এর কমেও আসলে আমরা ম্যানেজও করতে পারবো না। সো এটাকে আমরা এস্টাবলিশ করছি। ধন্যবাদ। আমি এই বিষয়টাকে একটু অ্যাড করতে চাচ্ছি যে কথাটা আপনি বলছেন। জি জি জি, আচ্ছা একজন জি। দীর্ঘ 15 বছর যাবত আমরা লিখে আসছি আপনাদের এখানে স্বাস্থ্য সেবার বিষয়ে অনেকটা পিছিয়ে আছেন, বিশেষ করে অ্যাম্বুলেন্স ডাক্তার স্বল্পতা, সিভিল সার্জন যারাতে থাকে উনি ঠিক মতো ভিজিট করেন না, এরকম অভিযোগগুলো আছে। আপনারা কিন্তু এদিক দিয়ে অনেক পিছিয়ে আছেন, কারণটা কি আমরা জানতে চাই। এটা আমি শুরুতে বলেছি, এই চ্যালেঞ্জটা আমরা ওভারকাম করতে পারিনি। আমরা যেহেতু আমাদের এই স্বাস্থ্য সেবার দায়িত্বটা হচ্ছে ইন কোঅর্ডিনেশন উইথ হেলথ মিনিস্ট্রি। আপনারা যদি জানেন যে প্রতিটা কারাগারের চিফ মেডিকেল অফিসার অথবা সিএমও হচ্ছেন সিভিল সার্জন। সো সিভিল সার্জন যেমন জেলার অন্যান্য হাসপাতালের দায়িত্বে থাকেন, ওরকম কারা হসপিটালের দায়িত্ব কিন্তু ওনার। সো ওইখান থেকেই সেবাটা পাওয়ার কথা, বাট হয়তো বা স্বাস্থ্য মন্ত্রণালয় বিভিন্ন লিমিটেশনের কারণে তারা আমাদেরকে সহায়তা দিতে পারছে না, যে কারণে আমরা চ্যালেঞ্জটা ফেস করছি, এটা রিকগনাইজ করছি। বাট আমরা প্রতিনিয়ত বেশ কয়েকটা মিটিং, আমি নিজে ব্যক্তিগতভাবে স্বাস্থ্য উপদেষ্টার সাথে দেখা করেছি, প্রধান উপদেষ্টার আলোচনা, ক্যাবিনেট অথবা উপদেষ্টা মন্ডলীর বৈঠকে এটা আলোচনা হয়েছে। আমি বিশ্বাস করি যে স্বাস্থ্য মন্ত্রণালয় এটা তারা রিফাইন করার চেষ্টা করছে। ধন্যবাদ। জি 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 জি, ওকে, লাস্ট 2টা কোয়েশ্চেন নিব। জি ওকে, জি 2টা কোয়েশ্চেন, জি একটু কাইন্ডলি কোয়াইট, তারপর আমরা শেষ করে দেব। জি জি, একটু কাইন্ডলি প্লিজ, কোয়েশ্চেনটা তো শুনতে পাচ্ছি না আমরা। এরপরে আরেকটা কোয়েশ্চেন নেব। জি জি এইটা নামমাত্র তদন্ত হয়, বেসিক তদন্ত কিংবা এটা নিয়ে পরবর্তীতে আলোচনাও আসে, বা এটা আসলে হত্যা, মানে অনেক ক্ষেত্রে দেখা যায় যে যারা মারা যাচ্ছে, মৃত্যুবরণ করছে, তাদের পরিবার দাবি করছে এটা হত্যা বা পরিকল্পিত হত্যা, কিন্তু এইটার পরবর্তীতে দেখা যায় না কোনো রকম এটা ময়নাতদন্ত বা কোনো কিছু সেটা প্রকাশ পাচ্ছে, বা এটার বেসিক যে বিষয়গুলো এগুলো পরবর্তীতে গণমাধ্যমে দেখা যায়। এটা আসলে মানে কেউ তো দাবি করতেই পারে, বাট আপনাদের জানার জন্য প্রতিটা মৃত্যু কারাগারে অথবা কারাগারের হসপিটাল অথবা যদি মারা যান কোথাও, এই প্রতিটা মৃত্যুকে আমরা কিন্তু আলাদা করে তদন্ত করি, এবং তদন্ত করে অভিযোগ করুক আর না করুক আমরা তদন্ত করে আমরা কিন্তু এই ডকুমেন্টেশনটাকে আমরা আমাদের প্রপার অথরিটির মাধ্যমে এটাকে প্রসেস করি। আপনাদের জানার জন্য, যদি কারাগারে মৃত্যু হয় এটা প্রতিটা তদন্তের ময়না তদন্ত হয়। আপনি যেটা বললেন যে ময়না তদন্ত হয় না, সো প্রপার তদন্ত করেই কিন্তু আমরা রাখছি। এবং এক্ষেত্রে আমি মনে করি যে আপনারা যদি বলে যে কেউ যদি বলে যে হত্যা, অথবা ওনারা মাঠে ঘাটে বলতেই পারেন, বাট আসলে প্রপার তদন্ত এবং বিচার বিভাগীয় তদন্ত হয়েছে, অথবা ডিস্ট্রিক্ট পর্যায়ে অনেক সময় যদি কেউ মারা যান ওইটা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন তদন্ত করেন, এবং প্রতিটা মৃত্যুরই আমরা ময়না তদন্ত করে কিন্তু ফাইল ডকেট রেডি করি। সো এই ক্ষেত্রে এটা বলার কোনো সুযোগ নেই, এবং গত 1 বছরে আমি এমন কোনো ঘটনা দেখিনি আসলে। জি ধন্যবাদ। জি লাস্ট কোয়েশ্চেন, লাস্ট। জি কিন্তু জেলখানা কিন্তু সুযোগ সুবিধা বৃদ্ধি করা, এটা কিন্তু
মানে এটা কিন্তু মেসেজটা যায় যে আপনারা তাদের জন্য আসলে এটা প্রয়োজন হচ্ছে পানিশমেন্ট দেওয়ার জন্য যারা অন্যায় করে সমাজে। সেক্ষেত্রে আপনাদের মেসেজটা হওয়া উচিত যে যারা ভালো তাদেরকে অবশ্যই আপনারা সাপোর্ট দেবেন, কিন্তু অন্যায় জায়গায় কিন্তু যেখানে আসে সুযোগ সুবিধা দিয়ে দেওয়ার প্রয়োজন না। জি আরেকটা আপনি ভাষা কথা বলছেন যে আপনারা কর্মসংস্থান বা যেটা উৎপাদনশীল জি জি সম্ভব সকলকে আচ্ছা, ওকে, আপনার প্রশ্নটা ধরতে পেরেছি। আমি বলি আপনাকে যে আপনাকে আমাদের কারাগার হচ্ছে মানে একটু কাইন্ডলি আপনার আমাকে একটু বলতে দেন। বর্তমান অতীতে জেলগুলো অথবা জেলগুলোর ডেফিনেশন ছিল হচ্ছে, কনসেপ্টটা ছিল হচ্ছে পানিশমেন্ট দিয়ে, অর্থাৎ অত্যাচার করে তাকে সংশোধন করা। বাট এই থিওরি বর্তমানে আর কার্যকরী না। অর্থাৎ দেখা যায় যাদেরকে পানিশমেন্ট অথবা অত্যাচার করে অথবা বিভিন্ন রকমের ফিজিক্যাল টর্চারের মাধ্যমে করা হলে তারা আরো ভায়োলেন্ট হয়ে যায় এবং যখন বেরোয় আসে তখন আরো বেশি অন্যায়কারী হয়ে যায়। সো এই কনসেপ্টটা পুরো ওয়ার্ল্ড ওয়াইড চেঞ্জ হয়েছে, যে কারণে আপনারা দেখবেন যে বিভিন্ন ওয়ার্ল্ডে আপনি যদি দেখেন যে ওয়ার্ল্ডগুলো আস্তে আস্তে কারেকশন সার্ভিস অর্থাৎ সংশোধনাগার হিসাবে রূপান্তরিত হচ্ছে এবং বাংলাদেশও সেই পথেই হাঁটছে। বিকজ আপনি যদি দেখেন যে কারাগারে যদি পানিশমেন্ট দিয়ে হতো, যে সোশ্যাল সায়েন্টিস্ট যারা আছেন তারা আইডেন্টিফাই করছেন যে আসলে কাউন্সিলিং এবং মোটিভেশনের মাধ্যমে তাদেরকে যদি রিহেবিলিটেট করা যায় তাহলে রিপিটেড ক্রাইমগুলো কমিয়ে ফেলা যাবে। এটা বিভিন্ন কিন্তু রিসার্চে বেরোয় আসছে, যে কারণে কিন্তু এটা এবং যে সুযোগ সুবিধার কথা বলছেন যে বেসিক রাইট যেটা আছে, বিকজ উনিও মানুষ, উনি বন্দী হলেও উনি মানুষ এবং আমরা বাংলাদেশ যেহেতু হিউম্যানিটেরিয়ান ল অ্যাপ্রুভ করেছে, এন্ডোর্স করেছেন, সো বেসিক রাইট উনার থাকার রাইট, উনার খাওয়ার রাইট, চিকিৎসা পাওয়ার রাইট এগুলো আমাদের দিতেই হবে, উনার দেখা সাক্ষাৎ রাইট এগুলো যেগুলো আছে ওটা দিতে হবে। সো আমরা ওইটাই ইনশিওর করছি যে প্রাপ্যতা সরকার যেটা নির্ধারণ করেছেন ওইটা ইনশিওর করছি, না যে ওখানে কোনো এডিশনাল কোনো কিছু করা হচ্ছে তা কিন্তু না। ধন্যবাদ। সো আমি মনে করি যে এটা কনক্লুড করি। জি জি, আপনি অনেক করেছেন। জি জি ভাই একটু কয়। জি ভাই, না আমি মনে করি ধন্যবাদ সবাইকে। একটু যদি অ্যালাউ করেন প্লিজ প্লিজ, আপনার কোয়েশ্চেনটা পরে আপনি একটু এক মিনিট আপনি আপনার কোয়েশ্চেনটা সেপারেটলি আমি আলাদাভাবে নিব। জি ধন্যবাদ, একটু 1 মিনিট অ্যালাউ করেন আমাকে। আপনার সাথে সেপারেট কথা বলবো এটা নিয়ে, ঠিক আছে? জি 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 ওকে। সো আমি একটু অ্যালাউ করেন 1 মিনিট পেয়েছি এবং যে কারণে আমাদের কাজগুলো অনেক সহজ হয়েছে। গঠনমূলক সমালোচনা, গঠনমূলক প্রতিবেদন এবং আমি মনে করি যে ভালো কাজগুলো যদি আপনারা তুলে ধরেছেন, যে কারণে আমাদের কাজগুলো অনেক সহজ হয়েছে। এই জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।